কোথায় নিয়ে যাচ্ছিস? চল না, খুব মজা হবে। কোথায়? আরে দেখে আরে আয় না। বাজরার ভাকরি আর লাল কষা কষা মাটন। বাবলু কবে থেকে বলছে বেশি ঝাল দিস না, হ্যাঁ? আর দেখ এরকম ছোট ছোট টুকরো করবি সব সময়। ওর খুব ভালো লাগে ছোট টুকরো। তুই কি হ্যাঁ 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 করছিস? পায়েসটা বানিয়ে রাখ, পরে আবার ভরতের খিটখিট খিটখিট চাই না। কি আরে ভাই চলো চলো একটু সামনের দিকে এগিয়ে চলো। আরে ব্যাস ব্যাস। দাদু এসেছে, তার সঙ্গে অনেক লোকও এসেছে। এক্ষুনি অটো থেকে নামলো, আমি দেখলাম। টাকা হয়েছে। মা মা, ওই দেখ আসছে। মা মা মা, বাবা ওই মহিলা আর তার ছেলেকে নিয়ে বাড়িতে এসছে। পিছনের দরজা দিয়ে যা, ভীম দাদুকে ডেকে নিয়ে আয়। যা ডেকে মা, তুমি যদি ওই সতীনকে আজকে ভেতরে ঢোকাও না, তাহলে দেখে নিও লাশ ফেলে দেবো। শোনো, আরো একবার ভেবে দেখো, এভাবে বাড়িতে যাওয়া ঠিক হবে? সবাই কি বলবে? আমার খুব ভয় করছে। ভয় পাচ্ছিস কেন তুই? হ্যাঁ, আরে এটা আমার বাড়ি রে, এখানে আমার উপরে কেউ কথা বলবে না। মুক্তা, ভরত, দরজাটা খোল, না হলে কিন্তু ভালো হবে না। আরে তোকে আবার কে বললো দরজা খুলতে? সম্পত্তির ভাগিদার কি এখানে কম ছিল যে আরেকজনকে ধরে নিয়ে এলো? আমার প্রাণ চলে গেলেও আমি ওকে বাড়িতে ঢুকতে দেব না। মুক্তা, আমি বলছি দরজাটা খোলো, না হলে কিন্তু ভালো হবে না। আমি দরজাটা ভেঙে ফেলবো। কি মেয়েদের মতন কুস্তি করছো? এটা খেলা হচ্ছে? নিচে ফেল ওকে, ফেল। কি খেলছো তোমরা? নিচে ফেলো ওকে। কি খেলছো তোমরা? নিচে ফেলো ওকে, ফেলো। ভীম দাদু, তোমরা কি ভাবছো তোমরা যদি দরজাটা না খোলো আমরা কি ভেতরে যেতে পারবো না নাকি? বাবা বাবা ছাড়ো না, আমি জানতাম যে এরা আমাদের ভেতরে ঢুকতে দেবে না। হ্যাঁ, ছেড়ে দাও না, আমরা চলে যাই। তোমার শরীর খারাপ হয়ে যাবে এরকম করলে। চিৎকার করো না। কোথাও যাবে না তোমরা,
এইটা আমার বাড়ি, এখানে শুধু আমার মতামত চলবে। ঠিক আছে, দেখি কি করে দরজা না খোলে। খোল না। বাবা বাবা ছেড়ে দাও না। আরে কেন আমি ছেড়ে দেব? আজকে দরজা আমি ভেঙে তারপর ছাড়বো। সাবধানে। বাবা ওরা আমাদের বাড়িতে আসবে না। এই চল হাট। ভরত! তোর জন্য আর তোর এই ছেলেটার জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। হ্যাঁ, বেরিয়ে যা এখান থেকে। এই রক্ষিতাটাকে আমি আমার বাড়িতে ঢুকতে দেবো না। চল বেরো, বেরো এখান থেকে। এই, এটা তোর নয়, এটা আমার বাড়ি। তুইও আমার ইচ্ছাতে আছিস, এও আমার ইচ্ছাতে থাকবে। এই চল ভেতরে চল। না 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 না, আমি এই এখানে চল ঢুকতে বাইরে দেবো যা। না। ছেড়ে দাও। এই আমি বলছি ভিতরে ঢুকতে দেবো কোনো না। কথা বলবি না, ছেড়ে সরে যা দাও, বলছি। ছেড়ে দাও আমাকে। এই, কি হচ্ছে কি? ছেড়ে দে। আরে, এই, ছেড়ে দাও। ছেড়ে দাও। এই, শ্রীধর দাঁড়া, এতে সমস্যা আরো বাড়বে। না কাকা, আমি আজই এই সমস্যাটা উপড়ে ফেলে দেবো। ভৈরব, তুই রুক্মিণী আর ওদের নিয়ে ভেতরে যা, আমি সামলাচ্ছি একে। এই চল, এই চল 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 বলছি। যেও না। চলে, যেও না একদম কেউ বলছি। আসবে না আমাদের কাছে। চল, কেউ আসবে না। শ্রীধর, কুড়োটা দে আমাকে। শ্রীধর, কুড়োটা দে আমাকে। দে, দে, পাগলামি করিস না। দেখো, তোমরা কোনো চিন্তা করো না, আমি ভৈরবের সঙ্গে কথা বলছি, ও বুঝে যাবে। না কাকা, যদিও বুঝতো না তাহলে ও রক্ষিতা আর নরকের কীটটাকে এখানে নিয়ে আসতো না। ওর না নিজের কোনো সম্মান আছে না আমাদের সম্মান নিয়ে ভাবে। চুপ কর, রাগারাগি করলে ঝগড়া বাড়বে। এটার ব্যাপারে আমাদের মাথা ঠান্ডা করে ভাবতে হবে। ভাবার কোনো দরকার নেই কাকা, ভাবতে হবে না। আমি ওই দুজনকে এখানে থাকতে দেবো না, মেরেই ফেলে দেবো ওই দুজনকে। ইট পাথর দিয়ে দাঁড় করিয়ে দেওয়া চারটে দেওয়াল মানেই কিন্তু বাড়ি নয়, সেটা শুধুমাত্র ঘর। আর সেই ঘরকে বাড়ি বানায় তাতে বসবাস করা হাসি খুশি পরিবার। এমন একটা পরিবার যারা একে অপরকে ভালোবাসে, ভরসা করে। কিছুদিন আগেও ভৈরব পালোয়ানের বাড়িতেই সবকিছু ছিল, কিন্তু রুক্মিণী আর রঘুকে বাড়িতে আনার সিদ্ধান্ত ভৈরবের বাড়ির ভিতটাকেই নাড়িয়ে দিয়েছিল। ভালোবাসা আর বিশ্বাসের জায়গায় ঘৃণা আর শত্রুতা জন্ম নিল। এমনটা মনে হচ্ছিল যে মুক্তা আর তার সন্তানরা রুক্মিণী এবং রঘুকে ওখান থেকে বের করার জন্য সব রকমের চেষ্টা করে যাচ্ছিল, আর রুক্মিণীকেও ওখানে থাকার জন্য অনেক কিছু সহ্য করতে হচ্ছিল। কি হলো কি? কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে নাকি? আর কিছু তো বল, কি করে বুঝবো? এই তুমি কি করছো? বাবা তোমাকে বাড়িতে এনেছেন বলে যেখানে খুশি সেখানে আসতে পারবে বলে মনে করো না। রান্নাঘর থেকে দূরে থাকবে আর আমাদের সবার থেকেও। হ্যাঁ, চলে যাও। আমার খিদে পেয়েছে, কাল রাত তোর থেকে- যোগ্যতাও নেই এখানে খাবার খাওয়ার। চল বেরো, বেরো, নিজের ব্যবস্থা নিজে কর। চল বেরো। যা হোক কিছু দিয়ে দাও, মাথাটা বড্ড ঘোরাচ্ছে। এই নাও, খাও। এই খাবারটা তো বাসি খাবার। হ্যাঁ, তবে পিঠে পুলি বানিয়ে খাওয়াই তোকে। কি করছো তুমি? হাট। আরে কোথায় যাচ্ছো? আরে শোনো আমার কথাটা। কেন যাচ্ছ এই ঘর ছেড়ে? ওখানে যেও না। হ্যাঁ? কি গো, শোনো না, ওদিকে যেও না তুমি। এই চল, হাট। শোনো না, এই, যেও তুই দাঁড়িয়ে না। আছিস কেন? ভেতরে চল, শোনো, চল শোনো ভেতরে। আমার কথাটা শোনো। শোনো, শোনো না, যেও না। শোনো, শোনো আমার কথা। দরজা খোলো না।
তোর আমাকে তরপাতে খুব ভালো লাগে, তাই না? ছাড়, ছাড়। কি রে, এখানে কেন রেখেছিস আমাকে? দেখ, তুই যদি ভেবে হ্যাঁ, আমি থাকিস সেটাই ভাবছি যে আমার বাবার বাড়ি আর তোকে একসঙ্গে পেয়ে গেছি। বাজে বকিস না। আর খবরদার যদি তুই তোর আর আমার সম্পর্কের কথা কাউকে বলেছিস, হ্যাঁ? তোরা আমার সঙ্গে আর আমার মায়ের সঙ্গে যা করছিস না, একদম ঠিক করছিস না। আরে মানুষের সঙ্গে কি কখনো এরকম পশুর মতো ব্যবহার আরে করে? ব্যবহার ভালো না লাগলে চলে যা না এখান থেকে। কেন এসেছিস এখানে, হ্যাঁ? তুই জানতিস না যে আমি এখানে থাকি? আরে জানতাম না, আমি মা বলেছিল তাই এলাম। এবার বুঝতে পেরেছিস তো? এবার গিয়ে নিজের মাকেও বুঝিয়ে দে তোদের এখানে থাকাটা কিন্তু ঠিক নয়, হ্যাঁ? আমার দেওর আর স্বামী তোদের দুজনকে কেটে না এই কুয়োর মধ্যেই ফেলে দেবে, আর কেউ কোনো কিছু জানতেও পারবে না, বুঝতে পেরেছিস? দেখো, তোমাদের ওই ভদ্রমহিলার কাছ থেকে কোনো বিপদ নেই, কিন্তু ছেলেকে সাবধান। ভৈরববাবুর সঙ্গে ওর রক্তের সম্পর্ক, ও সম্পত্তির ভাগ চাইতেই পারে। আরে এরকম কিভাবে ও সম্পত্তির ভাগ পাবে? আমার বাবা তো ওই মহিলাকে বিয়েই করেনি এখনো। কিন্তু ও ভৈরবেরই সন্তান, করতেই পারে সাবমিট। একমাত্র ওয়ারিশ, কোর্ট ওর পক্ষে রায় দিতে বাধ্য। কথাটা কোর্ট অব্দি এগোবেই না, তার আগেই আমি ওদেরকে মেরে ফেলবো। এই, দেখছিস কি? কাল শুধু শুধু চোখের জল ফেলেছিস আর ও আমাকে ছেড়ে চলে গেছে। চল বেরো। এই যে তোর জামা কাপড় না, তোর ঘরে গিয়ে শুকো। যা যা, বেরো। তোমার এই রকম ব্যবহারের জন্যই উনি আমার কাছে থাকতে ভালোবাসেন। মা, এর সাহস তো দেখো। তোমার মুখের উপর কেমন কথা বলছে। আমাদের বাড়িতে থেকেই আমাদের উপর চেঁচাচ্ছ। তোমরা দুজন আমার থেকে অনেক ছোট, একটু সম্মান দিয়ে কথা বলো। আরে তোর সঙ্গে মুখ লাগাবে কেন? চল বেরো, এক্ষুনি বেরো এখান থেকে। আমি কোথাও যাব না, উনি আমায় নিয়ে এসেছেন। আর তুমি কে হও? আমি এ বাড়ির মালকিন, ওর স্ত্রী, ওর দুটো সন্তানের মা। বেরো। আমিও ওনারই স্ত্রী, ওনারই বাচ্চার মা। আচ্ছা, শুনেছিস? আমাকে নিজের মতো রক্ষিতা বানাচ্ছে। এখনই মজা দেখাচ্ছি, ধরে রাখ ওকে। আরে আরে দাঁড়া, আরে ছাড়ো, দাঁড়া, এখানে হবে না। চুপচাপ এখানে দাঁড়িয়ে বেশি কথা বলবি না, কথা বলবি না। দাঁড়িয়ে থাকো। চুপ কর। কি করছো? দাঁড়িয়ে থাকো। দেখ তুই। আরে কি করছো তোমরা? আরে কি করছো? এই, আরে ছাড়ো আমায়। আরে ছাড়ো। এখন তো শুধু তোর কাপড় জ্বালিয়েছি। যদি তুই এই বাড়ি থেকে দূর না হতো, সব জ্বালিয়ে দেবো, বুঝেছিস? মা, তুমি এটা কি করছো? আমরা এখানে আর থাকবো না। মা, পালিয়ে যাওয়াটা বোকামো। শোনো শোনো, আমার কথা তুই শোনো। বুঝতে পারছিস মা, না। আমার কথা শোনো। মা, আমি উকিলের কাছে গেছিলাম। উনি বললেন যে যদি আমার বাবার সঙ্গে রক্তের সম্পর্ক থাকে, তাহলে এই প্রপার্টির উপর যতটা অধিকার শ্রীধর আর ভরতের আছে, ততটা অধিকার আমারও আছে। এবার বুঝতে পারলে এরা আমাদেরকে এত ভয় কেন পায়? কারণ ওরাও এই কথাটা জানে। আমরা আমাদের অধিকার তখনই পাবো যখন আমরা এখানে থাকবো। যদি আমরা বাড়ি ছেড়ে চলে যাই না, তাহলে এগুলো কিচ্ছু পাবো না। এবার দেখো মা, তোমাকে আর আমাকে অপমান করার বদলা আমি কিভাবে নিই। প্রাণের আশঙ্কা থাকা সত্ত্বেও রঘু আর রুক্মিণী কিন্তু ভৈরব পালোয়ানের বাড়ি ছাড়েনি, কারণ তারা জেনে গিয়েছিল যে সম্পত্তিতে তাদেরও ভাগ আছে, আর তারা যদি ওই বাড়ি ছেড়ে দেয় তাহলে হতে পারে যে তারা সেই ভাগ পাবে না। ভৈরব ছাড়া ওই বাড়িতে ওদের আর কেউ সহ্য করতে পারত না। পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপ হচ্ছিল। ঝগড়া এখন ষড়যন্ত্রের রূপ নিতে শুরু করলো। আর তারপর একদিন এমন একটা ঘটনা ঘটল যেটা সম্পর্কে হয়তো কেউ কখনো ভাবেনি। দেখ ভৈরব, এখনো কিছু হয়নি। আমার কথা শোন, রুক্মিণী আর রঘুকে দূরে অন্য কোথাও রেখে আয়। প্রথমে তো দূরেই ছিল, এখন বাড়িতে এনেছি। ভীম, রুক্মিণী আমার স্ত্রী, আর রঘু ওর শরীরে আমারই রক্ত। ও আমার ছেলে। আমি ওকে নিজের কাছ থেকে দূরে রাখতে পারবো না।
আচ্ছা তুই কি দেখতে পাচ্ছিস না যেটা চলছে? একে অপরের রক্তের পিয়াসী হয়ে উঠেছে। তোর এই রক্ত চক্করে না কখনো কারোর খুন না হয়ে যায়। বাবা, বাবা, মাকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা আবার আমার মাকে। শেষবার ওনাকে কে দেখেছিল? সাহেব, উনি রোজ সন্ধ্যার সময় মন্দিরে যেতেন। কালকেও আমি ওকে মন্দিরে যাওয়ার সময় দেখেছিলাম, কিন্তু তারপরে আর দেখিনি। কোথায় যেতে পারে কোনো আন্দাজ আছে? গেছে হয়তো কাশিধামে। স্যার মিথ্যে কথা বলছে এরা। যেদিন থেকে আমার বাবা আমাদেরকে এখানে এনেছে এরা আমাদের পেছনে লেগেই থাকে। আরে আমরা কিচ্ছু চাই না, আমার মাকে ফিরিয়ে দাও প্লিজ। স্যার আমার মনে হয় এরা আমার মাকে মেরে ফেলেছে। কিসের ভিত্তিতে এই অভিযোগ করছো তুমি? ব্যাপারটা কি? স্যার 2 দিন আগে আমি এদের কথা শুনেছিলাম। মা, 10 দিনের বেশি হলো ওরা এখানে আছে, আর মনে তো হচ্ছে না যে ওরা এখান থেকে এত সহজে যাবে। তুমি যাওয়ার কথা বলছো? ওরা তো অন্য কিছুই ভেবে বসে আছে। কি কি ভাবছে ওরা সবাই? উকিলের সঙ্গেও দেখা করে এসেছে, রঘু আর ওর মা। মা দুজনে পরামর্শ করছিল যে ঘর দখল করে ভাগ বসাবে, আর উকিলও নাকি বলেছে যে রঘুরও অধিকার আছে। ওই দুটোকে তো আমি বাড়ির ধুলো নিয়ে যেতে দেবো না। ভাগ চেয়ে দেখুক তো, বিষ দেব, দুটোকেই মেরে ফেলবো আর পিছনের কুয়োটার মধ্যে ফেলে দেবো। স্যার রুক্মিণীর ছেলে রঘু পরিবারকে সন্দেহ করছে। ও বলতে চাইছে ওর পরিবারের লোকেরাই গায়েব করেছে। রুক্মিণী গায়েব হয়েছে এখনো 2 দিনও হয়নি। হতে পারে কোথাও চলে গেছে কোনো আত্মীয়র বাড়ি। ওর ফোনের স্ট্যাটাস কি? স্যার ফোন সুইচ অফ আসছে। ওর ফোনের লাস্ট লোকেশন বের করো, আর ওর ছবি আশপাশের সমস্ত থানাতে পাঠিয়ে দাও। ওকে স্যার। বাবা, আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল। প্রপার্টিকে ভাগ করে দাও, আমার টাকার খুব প্রয়োজন আছে। আর এখন বাড়িতে ভাগ চাই তোর? তোর ভাগ চাই? বাবা, তোর ভাগ চাই তাই না? বাবা, তোর ভাগ চাই? ওকে কি করছো? ছাড়ো ওকে। নিজের ছেলে তো নিজের ছেলেটাকে মেরে ফেলবে নাকি? যেদিন থেকে ওই মেয়ে ছেলেটা এখানে এসেছে সেদিন থেকে এরকম করছো। শুনে নে, এটা ওরও বাড়ি। এখন তো আমারও মনে হচ্ছে তোমরাই হয়তো ওর কিছু করেছো। এখনো তো করিনি, কিন্তু ওরা যদি আমাদের সর্বনাশ করতে চায় না, তাহলে ওই 2 মা বেটাকে গায়েব করে দেব। তাতে যদি আমার ফাঁসি হয় হোক। মা বেটাকে গায়েব করে দিবি তুই? মা বেটাকে? আমার সম্পত্তি চাই, সম্পত্তি চাই, কিন্তু টাকা দরকার আমার। তুই এখানে কি করছিস? তুই এখান থেকে বেরিয়ে যা, তুই যা এখান থেকে। আমার কথা শোন, আমার মাকে কোথায় রেখেছিস বল? কোথায় আমার মা? আমি জানি না, বাজে কথা বলিস না। কেউ যদি তোকে এখানে দেখতে পায় তাহলে গন্ডগোল হয়ে যাবে। তুই যা এখান তুই থেকে। আমার কথা শোন, যদি আমার মায়ের কিছু হয়েছে না, যদি তোর স্বামীর হাত থাকে না এর পিছনে, তোর আমার মধ্যে যা হয়েছে না, পুরো দুনিয়াকে চেঁচিয়ে বলবো আমি। তারপর আমি দেখবো তোদের মতন ভদ্রলোকেদের কি অবস্থা হয়, বুঝলি? চিন্তা করিস না, আমি আমার ছেলেদের রুক্মিণীকে খোঁজার কাজে লাগিয়েছি। পুলিশও খুঁজছে, পাওয়া যাবে, তাড়াতাড়ি পাওয়া যাবে। হ্যাঁ বল। কি? কি হয়েছিল আপনার সাথে, কিছু মনে আছে? হ্যাঁ সাহেব, ওই দিন আমি মন্দির থেকে ফিরছিলাম, আমার ফোনটা বেজে উঠল। কেউ আমায় ফোনে জানালো যে রঘুর নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি ওনাকে নাম জিজ্ঞেস করলাম, উনি নাম না বলেই ফোন কেটে দিলেন। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি রঘুর ওখানে ছুটে চলে যাই। আমি ওখান থেকে যাচ্ছিলাম আর রঘু, রঘু, রঘু।
মা গো। তাহলে দুদিন আপনি কোথায় ছিলেন? একদিন আমি ওই ক্ষেতেই অজ্ঞান হয়ে রইলাম। তারপরের দিন ওই ক্ষেতের মজুরেরা আমায় উঠিয়ে নিজেদের ঝোপড়িতে নিয়ে যায়। তারপর ওরাই আমায় এখানে নিয়ে আসে। এই দুদিন আপনি কাউকে ফোন করার চেষ্টাও করেননি কেন? সাহেব, আমার ফোন তো আমার কাছে নেই। কি করে ফোনটা করি সাহেব? ফোনের লাস্ট লোকেশন দেখেছো? স্যার উনি সত্যি কথা বলছেন, কারণ লাস্ট যে কলটা এসেছিল সেটা স্টেশনের সামনে পিসিওর নাম্বার। আমরা জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু দুদিন আগে এখান থেকে একটা কল করা হয়েছিল। আমার সমস্ত কল ডিটেলসগুলো চাই। দুদিন আগে দোকানে কে ছিল? আমি এই পিসিওটা দেখাশোনা করি। এখানে সবসময় অনেক লোক আসা যাওয়া করে। কি করে জানবো যে কে কল করেছিল? আর আমি তো অন্ধ লোক, আমি কি করে আপনাদের বলবো বলুন? ওটা কেউ জেনে বুঝে এই কাজটা করেছিল, কারণ ও জানতো ওই দোকানের মালিক ওকে চিনতে পারবে না। তার মানে যেই হোক না কেন, সে এই এলাকার সবকিছুই জানে। সে এটাও জানতো যে রুক্মিণী সন্ধেবেলা মন্দিরে যায়। বুঝলে, ও ওই ঘরেরই কেউ হবে। স্যার কিন্তু আমাদের কাছে তো কোনো এভিডেন্স নেই। দরকার নেই, আজ নাই বা থাকলো, কাল ঠিক পেয়ে যাব। দাদু, এই দিয়ে কি হবে? তোর ছোট ঠাকুমাকে যে ভূতটা মেরেছে না, তার জন্যে। মানে বাবার জন্য? তোর বাবা মেরেছে ছোট ঠাকুমাকে? হ্যাঁ। তুই কি করে জানলি? কি হয়েছে তোমার? এত ঘামছো কেন তুমি? শরীর ঠিক আছে তো তোমার? ব্যবস্থা হয়ে গেছে। কি? কাকে? রঘুর মাকে এক মারেই লুটিয়ে গেছে। এবার রঘুর পালা। তোর যদি এত গায়ে শক্তি হয়ে থাকে তাহলে আমার সঙ্গে লড়। ওঠ! আরে কি এই, করছো? আরে ছাড়ো বদমাইশ। ওকে। আরে কুস্তি রাখা বানালে নাকি বাড়ি থেকে? ছাড়ো না, দেখো না একটু। আরে ছাড়ো, কি করছো? শ্রীধর, আয় বাবা। হায় ভাই, ভাই আয়, বস। ভৈরবের বাড়ি যেন রণক্ষেত্র হয়ে গিয়েছে। প্রথম স্ত্রী আর ছেলে, দ্বিতীয় স্ত্রী আর ছেলে, সবাই একে অপরকে খুনের চেষ্টা করছে। রঘু নিজের অপমানের বদলার সঙ্গেই সম্পত্তিতেও নিজের ভাগ নিতে চেয়েছিল, যেটা এখান থেকে বেরিয়ে গেলে পরে পাওয়া মুশকিল। ভৈরবের কাছে ওরা সবাই আপনজন, কিন্তু তার আপনজনরাই একে অপরের প্রাণ নিতে চাইছিল, যা দেখে ভৈরবের মাথা যেন দুঃখের পাহাড় ভেঙে পড়েছিল। ও এটা বুঝতে পেরেছিল যে রঘু আর রুক্মিণীর এখানে থাকলে বিপদ আছে। সে ওদের সেই জন্য এই বিপদ থেকে দূরে রাখার চেষ্টাও করেছিল, কিন্তু রঘু এবং রুক্মিণী এই বাড়ি ছেড়ে যেতে অস্বীকার করল। লোভ সবাইকে অন্ধ করে দিয়েছিল, আর অবশেষে এই লোভ এবং অন্ধত্বের কারণেই সেই ঘটনায় ঘটল যেটার ভয় সবার ছিল।
স্যার এই তো ভৈরব পালোয়ানের ছেলে। আশেপাশে কিছু পাওয়া গেছে? না স্যার, মোবাইল, পার্স কিচ্ছু পাওয়া যায়নি। সিন্ধে, বডিটাকে এখান থেকে নিয়ে যাও আর পোস্টমর্টমের ব্যবস্থা করো। আর আশেপাশের লোককে জিজ্ঞেস করো কেউ কিছু দেখেছে কিনা। ওকে স্যার। 4 দিন থেকে তোমার ছেলে গায়েব ছিল, তাহলে তুমি মিসিং কমপ্লেন কেন করনি? আসলে কি জানেন স্যার, রঘু তো কয়েকদিন এদিকে কয়েকদিন অন্য কোথাও থাকতো, এইভাবেই চলতো। ছোটখাটো কাজকর্ম করতো, তো কখনো ফিরে আসতো, কখনো সেখানেই থাকতো। আজ নয়তো কাল এটা ওর সাথে হওয়ারই ছিল। বাড়ির বাইরে অনেকের সাথে ঝামেলা ছিল। মানে বাড়িতেও অনেক ঝামেলা ছিল? কার সাথে? তোমার মত অনুযায়ী ছেলেটা কেমন ছিল? গুন্ডা ছিল, আর ওর বন্ধুরাও গুন্ডা। হয়তো কেউ হাত পরিষ্কার করেছে ওর উপর। আমি তো বাবাকে সবসময় বলতাম ওকে বাড়ি থেকে বের করে দিতে। খুব জেল্লা মেরে ঘুরে বেড়াতো ও। ব্যাপারটা এরকম নয় তো যে তুমিই মেরে হাত পরিষ্কার করেছো? স্যার এটা কি বলছেন? আমি তো ওর সঙ্গে কথাই বলতাম না। সাহেব, মিথ্যে বলছে ওরা। ওরাই মেরেছে আমার বাচ্চাকে। টাকা, সম্পত্তি এসবের চক্করে এরা সবাই মিলে আমার বাচ্চাটাকে মেরেছে। মেরে ফেললো আমার ছেলেটাকে সাহেব, মেরে ফেললো সাহেব। স্যার, রঘুর পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী রঘুর মৃত্যু বডি পাওয়ার 4 দিন আগেই হয়ে গেছিল। আর 2 তারিখে 12টা থেকে 4টের মধ্যে মৃত্যু হয়েছে। রঘুর মোবাইলের কোনো ইনফরমেশন? না স্যার, রঘুর মোবাইল 2 তারিখ থেকেই বন্ধ। আর রুক্মিণী বলছে যে ওর পরিবারের লোকেরাই নাকি ওকে খুন করেছে। হ্যাঁ, সে তো জানি। এবার পরিবারের লোকেদের সাথে কথা বলে দেখো 12টা থেকে 4টের মধ্যে কে কোথায় ছিল। ওকে স্যার। হ্যাঁ স্যার, বর্দা দোকানে আসতো, কিন্তু শ্রীধরবাবু কখনো আসতো না। 2 তারিখে এসেছিলেন নাকি? হ্যাঁ, এসেছিল, আর 2টার সময় চলে যায়। বলেছিল যে উকিলের কাছে যেতে হবে। হ্যাঁ, ও আমার সাথে কনসাল্ট করতে আসতো, কিন্তু 1 মিনিট ডায়েরিটা দেখে নি। হ্যাঁ, কিন্তু 2 তারিখে ও আসেনি। চল বল, 2 তারিখ 2টোর সময় কোথায় ছিলি তুই? স্যার আমার উকিলের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি ওখানেই গেছিলাম। এবার সত্যি বল, তোর উকিলকে জিজ্ঞেস করেছিলাম, তুই ওখানে ছিলি না। কোথায় ছিলি তুই? আমি এই বাড়িতে তামাশা দেখতে গেছিলাম। চাইলে ওখানে ম্যানেজারকে জিজ্ঞেস করে নিন স্যার। তো প্রথমে মিথ্যে কেন বলেছিলি? স্যার, বউ ভালোবাসে না যে আমি তামাশা দেখতে যাই, তাই মিথ্যে বলেছি। এবার সত্যি বল, রঘুকে কে মেরেছে? স্যার ওই শ্রীধর মেরেছে ওকে। তুই কি করে জানলি? স্যার কেননা আমি রঘুকে আর ওর বউকে একসঙ্গে দেখে নিয়েছিলাম। কি বাজে কথা বলছিস তুই? বাজে বলছি না, যা দেখেছি তাই বলছি। আর এখানে আমার কলারটা ধরে কি হবে? হ্যাঁ, যদি কিছু করতেই হয় তাহলে রঘুকে কিছু করে দেখা। এবার আমি ওর শরীর থেকে মাথাটা আলাদা করে দেব। বল, কি বলেছিলি তুই ভরতকে? ওর শরীর থেকে মাথা আলাদা করে দিবি? তুই ওকে মেরেছিস না? না না, এই ব্যাপারটা দুঃখ থাকবে যে আমি ওকে মারতে পারিনি, তার আগেই ওকে অন্য কেউ মেরে দিয়েছে। স্যার, আমার বাড়িতে আমারই বউয়ের সঙ্গেও আমি ওকে কুচি কুচি করে কেটে ফেলতাম। দেখ, তুই নিজের থেকে সত্যি বল, নইলে সত্যি বের করতে আমিও জানি। স্যার স্যার, সত্যি কথা বলছি স্যার, সত্যি আমি কিছু করিনি। আমি বাড়িতেই ছিলাম, সবাইকে জিজ্ঞেস করে নিতে পারেন আপনারা। গাবলু, এই দেখো তোমার জন্য কি এনেছি, চকলেট। তোমার ভালো লাগে তাই না? আরো চাই? এই দেখো আরো আছে, কিন্তু এর জন্য তোমাকে আমায় কিছু বলতে হবে। বলবে তো? হ্যাঁ। আপনারা আমার স্বামীকে কেন জেলে ভরেছেন? ছেড়ে দিন না ওকে, ও কিচ্ছু করেনি। ও তো ওই সময় বাড়িতেই হ্যাঁ, ও ছিল। বাড়িতেই ছিল, বাবলু বলেছে আমাকে। কিন্তু বাবলু আরো কিছু বলেছে। বাবা আমার সঙ্গে খেলছিল আর মা বাইরে গেছিল। তো বল, কোথায় গেছিলি তুই?
2টো থেকে 4টের মধ্যে। দেখ, সাহেব, লুকোনোর কোনো চেষ্টা করবি না। আমি জানি তোর আর রঘুর মধ্যে কি চলছে। বল, কোথায় ছিলি তুই 2টো থেকে 4টের মধ্যে? সাহেব, আমার আর রঘুর ব্যাপারে আমার স্বামী সব জেনে গেছিল। আর সেদিন রাতে যখন আমি ঘরে যাই তো ও খুব রাগারাগি করে, আমাকে খুব মারে, ও আমার ওপর চেঁচামেচি করে, আর আরও আমাকে বলে যে ও রঘুকে মেরে ফেলবে, ওকে ছাড়বে না। আমি ভয় পেয়ে গেছিলাম। আমি সেদিন রঘুর সাথেই দেখা করতে গেছিলাম, এটা বলতে যে ওই বাড়িটা যেন ছেড়ে দেয়। রঘু, আমি ঠাট্টা করছি না, সত্যি কথা বলছি। তুই এখান থেকে চলে যা, না হলে আমার স্বামী তোকে শেষ করে ফেলবে। ও সব জেনে গেছে তোর আর আমার সম্পর্কের ব্যাপারে। আরে হ্যাঁ, আমিও হাতে চুরি পড়ে নেই। এবার তো সেই সময় এসেছে যখন আমার আর আমার মায়ের অপমানের বদলা আমি তোদের থেকে নেব। যা গিয়ে বলে দে তোর স্বামীকে, ওকে ভয় পাই না আমি, ঠিক আছে? কিন্তু রঘু, রঘু এক মিনিট দাঁড়া, রঘু। এবার শেষ প্রশ্ন। ক্ষেতের মধ্যে রুক্মিণীর ওপর যে হামলা হয়েছিল, এটা তোর স্বামীই করেছিল না? পুলিশ রুক্মিণীর কেসের সূত্র তো জুড়ে ফেলেছিল, কিন্তু রঘুকে খুনের রহস্য এখনো সমাধান করা যায়নি। একটা কথা তো পরিষ্কার যে শ্রীধর যদি রুক্মিণীর উপর প্রাণঘাতী হামলা করতে পারত, তাহলে সে রঘুর প্রাণও নিতে পারত। কিন্তু খুনের সময় শ্রীধর নিজের বাড়িতে তার সন্তানদের সঙ্গে ছিল। এটাও প্রমাণ হয়ে গিয়েছিল যে ভরত নাটক দেখতে গিয়েছিল, আর মালতী বাড়ির বাইরে ছিল, কিন্তু মাত্র কিছুক্ষণের জন্য। মুক্তা ঘরে ছিল, ভৈরব আর ভীম কুস্তির আখড়ায় ছিল। তাহলে রঘুকে কে মারল? আর সেই সময় পুলিশ হঠাৎ একটা জোরালো প্রমাণ পেল। স্যার, স্যার ও কুমার, রঘুর বন্ধু। হ্যালো। এই 10 দিন পর আজই দিল্লি থেকে এসেছে। আসার পর জানতে পারলাম যে রঘু মার্ডার হয়ে গেছে। যতদূর মনে আছে, আমি গত 2 তারিখে ওকে দেখেছিলাম, যখন আমি দিল্লিতে যাচ্ছিলাম। স্যার, রঘু পেছনে বসেছিল। বাইকটা কে চালাচ্ছিল সেটা আমি দেখিনি, মানে আমি অতটা মন দিয়ে দেখিনি। আর আমি কি করে বুঝবো যে আমি শেষবারের জন্য রঘুকে দেখছি? বাইক তো নিশ্চয়ই দেখেছো। কি বাইক ছিল? বাড়িতে শুধু একটাই মোটরসাইকেল, যেটা সকালে 12টার সময় আখড়ায় যায় আর সন্ধ্যাবেলা 5টার সময় বাড়িতে চলে আসে। ব্যাস এইটুকুই চলে। আর এই গাড়িটা কে চালায়? ভীম দাদা। কারণ আমার স্বামীর হাঁটুতে ব্যথা, তো উনি চালাতে পারেন না। শুধু আখড়াতেই যায় নাকি অন্য কোথাও? না কখনো লেট হননি? 2-1 দিন এদিক ওদিক? না, হ্যাঁ মানে সপ্তাহ 2 আগে, হ্যাঁ 2 সপ্তাহ আগে উনি সন্ধ্যাবেলা 7টার সময় বাড়ি ফিরেছেন। শুধু ভৈরব পালোয়ান নাকি ভীমও? না, দুজনেই। শুধু ভীম ছাড়া আর কেউ এই গাড়িটা চালায় নাকি? তোমার ছেলে বা অন্য কেউ? উনি নিজের মোটরসাইকেল আর কাউকে চালাতে দেন না, শুধু ভীম দাদাকে। ভীম পালোয়ানের গাড়িটা এখানে সার্ভিসিং এর জন্য আসে? হ্যাঁ স্যার, ভীম পালোয়ানের গাড়ি এখানেই সার্ভিসিং এ আসে। মাসে তো একবার আসেই। গত মাসে এসেছিল? হ্যাঁ, এসে তো ছিলেন। কিলোমিটার চেক করেছিলে তো? হ্যাঁ স্যার। রেজিস্টারটা দেখাও। 1 মিনিট স্যার। এই দেখুন স্যার। আখড়া থেকে বাড়ির দূরত্ব 12 কিলোমিটার। শনি রবিবার ছেড়ে মাসের প্রতিদিন ও আখড়ায় যেত। এর মানে 22 দিনে হলো 528 কিলোমিটার। আর মেকানিকের রেজিস্টারের হিসেবে বাইক চলেছে 586 কিলোমিটার। তার মানে হলো বাইকটা প্রায় 58 কিলোমিটার বেশি চলেছে। আর রঘুর লাশ আখড়া থেকে কত কিলোমিটার দূরে পাওয়া গেছে? 29 কিলোমিটার স্যার। আর বাইক চালায় ভীম। তোর দুজনের মধ্যে কে মেরেছিস? বলা শুরু কর। দেখুন ইন্সপেক্টর, এভাবে আপনি জবরদস্তি আমাদের থেকে কিছুই বার করতে পারবেন না। যদি আমার ছেলেরা জেনে যায় না, তবে এই সারা পুলিশ স্টেশন জ্বালিয়ে ছাই করে দেবে। জ্বালাবে? হ্যাঁ, জ্বালাবে। বলে দিচ্ছি আমি। ছেড়ে দাও আমায়, আমাদের ছেড়ে দাও।
এই দাদাগিরি চলবে না, আমাদের ওস্তাদকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমাদের ওস্তাদ কি চলছে এসব? যদি আপনি আমাদের ওস্তাদের গায়ে হাত দেন তাহলে পুলিশ স্টেশন পুড়িয়ে ছাই করে দেব। দেখুন, আপনারা যা ভাবছেন এসব কিচ্ছু না, এটা শুধুমাত্র একটা রুটিন জিজ্ঞাসা। আচ্ছা, এই দে তো। এটা হলো আমাদের ওস্তাদের খাবার, ওনাকে দিয়ে দেবেন। কারণ স্যার দেখুন, আমাদের ওস্তাদের 2 ঘন্টা পর পর খিদে পায়, যদি খেতে না পায় তাহলে রেগে যায়। এটা পৌঁছে দেবেন। ঠিক আছে, আমরা দিয়ে দেব, আপনি চিন্তা করবেন না। আরে তোমরা যে এই খাবারটা খাচ্ছ সেটা আমার খাবার। আরে খিদে পেয়েছে আমার, আমাকে খেতে দাও। মাধবকে ডাক খাওয়ার জন্য। আরে কি করছো তোমরা? আরে আমার ছেলেরা আমার কাছে খাবার পাঠিয়েছে। আরে খিদে পেয়েছে আমার, আমাকে খেতে দাও। চুপ কর। স্যার, 12 ঘন্টা হয়ে গেছে, ওদের কিছু খেতে দেওয়া হয়নি। ভৈরব এখনো শান্তই আছে, কিন্তু ভীম ভীষণ চিৎকার করছে খাওয়ার জন্য। চিৎকার করতে দাও। ওকে স্যার। খেতে দাও। এই যে শোনো, খাবারটা খেয়ে নাও। আরে এটা আমার খাবার খাচ্ছিস? দিয়ে দাও, দিয়ে দাও। আরে আমাকে খেতে দাও, খেতে দাও। আমি খিদে পেটে থাকতে পারি না, খেতে দাও আমায়। স্যার, দুজন না খেয়ে রয়েছে, প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। ভীম এখনো কিছু বলছে না, শুধু খাবার চাওয়া ছাড়া। এবার পরের চাল চালো, ওতেও বাঁচতে পারবে না। ওকে স্যার। চলো বাইরে চলো। ভৈরব বাবু, তোমায় ছেড়ে দিলাম, তোমার জামিন হয়ে গেছে। কি? আরে স্যার, ওকে কেন ছাড়ছেন? আমাকে কেন আটকে রেখেছেন? আমাকেও ছেড়ে দিন স্যার। আরে ওর বাড়ির লোকেরা আছে, জামিনের ব্যবস্থা করেছে, তাই ছেড়ে দিলাম। তোমার কে আছে? তুমি পচো এখানে না খেয়ে, আরো 2 দিন তুমি খাবার পাবে না। আরে ভৈরব, কিছু খাবে? আরে ভৈরবের জন্য কিছু খাবার নিয়ে এসো। আরে স্যার, আমি বলছি খুন কে করেছে স্যার? আমাকে খেতে দাও। হ্যাঁ, আমি রঘুকে মেরে ফেলেছি। ওকে আমি বাড়ি এনেছিলাম, আমার ছেলে হয়েও আমার বিরুদ্ধে যাচ্ছিল। যেদিন আমি জানতে পারলাম শ্রীধর রুক্মিণীকে মারবার চেষ্টা করছে, তখন আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। আমি যদি রঘুকে না মারতাম তাহলে ভরত কিংবা শ্রীধর ওকে মেরে ফেলতো। আমার মনে হলো রঘুকে মেরে ফেলে আমার অন্য 2 ছেলেকে বাঁচাবো। সেই জন্য আমি ওকে আখড়ায় ডেকেছিলাম, তারপর জঙ্গলে নিয়ে যাই। রঘু। হ্যাঁ বাবা। ওই দেখ, জামের গাছ ডায়াবেটিসের জন্য খুব ভালো। এটা তোর মায়ের জন্য নিয়ে যাব। তুই এক কাজ কর, তুই জাম পারতে থাক, ততক্ষণ আমি গাড়িটা সাইড করে আসছি। ঠিক আছে বাবা। আমি ওর পার্স আর মোবাইলটা পাশের একটা নালায় ফেলে দিই, যাতে মনে হয় এটা কোনো চুরি ছিনতাই কেস। কিন্তু ভীম ওকে নিয়ে যেতে আমায় দেখেছিল, সেই জন্যে ভীমকে সব কথা বলতে হয়েছিল। সত্যিটা কখনো লুকোনো যায় না পালোয়ান, আজ নয়তো কাল সামনে ঠিক চলে আসে। আসল অপরাধী ছিল ভৈরব, যে প্রথমে দ্বিতীয়বার বিয়ে করলো আর তারপর রুক্মিণী এবং রঘুর কাছে নিজের অনুশোচনা থেকে বাঁচার জন্য 2 পরিবারকে একে অপরের ঘাড়ে ফেলে দিল।
এটা ভেবে দেখলো না যে এর ফলাফল কি হতে পারে। এটা যেন খানিকটা এমন যে পেট্রোল এবং আগুনকে পাশাপাশি রেখে এটা আশা করা যেন বিস্ফোরণ না হয়। আর এইসবের মধ্যে নিজের প্রাণ দিতে হলো নিরপরাধ রঘুকে। কথায় বলে যে বাস্তব গল্পের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। একজন বাবা তার ছেলেকে মেরে ফেলল, কিন্তু ভুল কার ছিল? মুক্তা আর তার সন্তানদের কি ছিল যাদের সামনে একজন বংশধর এনে দাঁড় করিয়ে দেওয়া হলো, নাকি রঘুর ছিল যে নিজের বাবার সঙ্গে একটা সম্মানের জীবন বাঁচতে চেয়েছিল? ভৈরব একটা ভুল ঢাকার জন্য এত বড় একটা ভুল করলো যে সবকিছু তছনছ হয়ে গেল। আর ভৈরব এখন জেলের ভিতরে রয়েছে। রুক্মিণীকে ভৈরবের ছেলেরা বাড়ি থেকে বের করে দিয়েছে। তাকে আজও কোলাপুরের বিভিন্ন অলিতে গলিতে ভিক্ষা করে বেড়াতে দেখা যায়। ভীমের অপরাধ লুকিয়ে রাখার জন্য 5 বছরের শাস্তি হলো, আর ভৈরবের হত্যার জন্য যাবজ্জীবন। মনে রাখবেন, সম্পর্ক যেন নষ্ট না হয়, আর যদি কখনো নষ্টও হয় তাহলে ঠিক সময়ে সঠিক উপায়ে সেটাকে ঠিক করার চেষ্টা করুন। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর প্রকাশ্যে আনবো আরও একটা অপরাধ। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।